আসসালামু আলাইকুম ক্লাস 10 এর শিক্ষার্থীরা, প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধানের আরেকটি লেকচারে তোমাদেরকে স্বাগতম। তো এতদিন তোমরা যা শিখেছিলে সেগুলো ছিল মোটামুটি অ আ ক খ। এই ভিডিওতে যা শিখবা সেটার পরে তোমরা একটা মোটামুটি লেভেলে চলে যাবে, তখন থেকে তোমরা একটা ছোটখাটো একটা প্রজেক্ট বানাতে পারবা। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে তোমরা ম্যাথমেটিক্যাল কাজগুলো করতে পারো। এর আগে আমরা ডেটা টাইপ শিখেছি, টাইপ কাস্টিং শিখেছি, ভ্যারিয়েবল শিখেছি। তো আজকের ভিডিওতে আমরা শিখবো ইনপুট ফাংশন। এটা শেখার মাধ্যমে তোমরা মোটামুটি একটা স্টেজে চলে যাবা। তো দেখো, আমি কিন্তু তোমাদের এই বইয়ের নির্দিষ্ট পেজ নিয়ে একদম রেডি আছি। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে তোমাদের জানতে হবে ইনপুট ফাংশনটা কি। তার আগে তোমাদের জানা উচিত ফাংশনটা কি, তাই না? প্রথম ভিডিওতে তোমাদের বলেছিলাম, প্রথম কি দ্বিতীয় কোন একটা ভিডিওতে তোমাদের বলছিলাম যে ফাংশন আমরা এইভাবে লিখি। ফাংশনের যে নাম লিখি আর ফার্স্ট ব্র্যাকেট লিখি, এর মধ্যে একটা ইনপুট দিই আর আমরা সেখান থেকে একটা আউটপুট পাই। তো এটা হলো ফাংশনের মোটামুটি যে স্ট্রাকচারটা আছে। তো ইনপুট ফাংশনে তাহলে স্ট্রাকচার কি হবে বুঝতেই পারছো। নাম হলো ইনপুট, তাহলে স্ট্রাকচারটা এরকম হবে। ইনপুট, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে কিছু কিছু জিনিস আমাদের ইনপুট দেওয়া লাগবে। ইনপুট ফাংশন, এটা হলো ফাংশনের নাম, ভিতরেও আমরা একটা ইনপুট দেবো। তো কি দেবো সেগুলো আমরা জানবো, আর কিভাবে এটা ব্যবহার করব সেটাও জানবো। তো প্রথমেই চলো আমরা জেনে নিই ইনপুট ফাংশন দিয়ে আমরা কি করব মূলত। তো একটা প্রবলেম চিন্তা করো। ধরো তোমাদেরকে বলা হলো যে দুইটা সংখ্যা যোগ করার প্রোগ্রাম রচনা করো। তো তোমরা যদি আগের ক্লাসটা করে থাকো, আগের ক্লাসগুলো, তাহলে নিশ্চয়ই পারবা, কারণ আগের ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আমরা অ্যারিথমেটিক অপারেটরগুলো শিখছিলাম। অ্যারিথমেটিক অপারেটর, তো এই অপারেটরগুলো শেখার পরে তোমরা মোটামুটি ক্যালকুলেটর টাইপ কিছু জিনিস বানিয়ে ফেলতে পারবে। যেমন ধরো আমি তোমাদের সাথে সাথে লিখছি, ধরো a ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু 3। এবার আমরা ধরো যোগফল লিখবো। ধরো আমরা c ইকুয়ালস টু a প্লাস b লিখলাম, আর তারপরে প্রিন্ট করে দিলাম, প্রিন্ট a প্লাস b। তাই না? এইভাবে তো আমরা যোগ তো করতেই পারি, তাই না, অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করে। তো এই প্রোগ্রামটা আমরা সবাই রচনা করতে পারবো। তো এবার তুমি a আর b এর মান চেঞ্জ করে দিতে পারো। সরি, একটু এটা ঠিক করে দিই। আচ্ছা, তো a আর b এর মান, ধরো এর মান নিলে 20, b এর মান নিলে 30। তো এবার যদি c ইকুয়ালস টু a প্লাস b লিখে প্রিন্ট করো, তাহলে তার যোগফল বা সামেশন প্রিন্ট হয়ে যাবে। বুঝতেই পারছো, এই পর্যন্ত তোমরা সবাই পারবে আশা করি। কিন্তু সমস্যাটা হয় যে তোমরা যদি নর্মালি ক্যালকুলেটরের যেটা হয় আসলে ক্যালকুলেটরে, সেটা যদি তুমি চিন্তা করো, ক্যালকুলেটরে যে বাটনগুলো থাকে সেই বাটনগুলো কিন্তু ইনপুট হিসেবে কাজ করে। তুমি ধরো 0 বাটনে যদি প্রেস করো, তখন ক্যালকুলেটরের স্ক্রিনে কিন্তু 0 দেখায়। যখন তুমি 1 প্রেস করো তখন 1 দেখায়। যখন তুমি প্লাস বাটনে ক্লিক করো তখন প্লাস দেখায়। যখন তুমি 3 বাটনে ক্লিক করো তখন 3 দেখায়। তারপরে যখন তুমি ইকুয়াল সাইনে ক্লিক করো তখন ইকুয়াল এসে এখানে 3 আর 1 যোগ হয়ে 4 হয়ে যায়। তো দেখো, ক্যালকুলেটর কিন্তু নিজের ইচ্ছা মতো মান ধরে না, বাইরে থেকে যেটা ইনপুট দেওয়া হয় সেই মানটা নেয়। তো এতদিনে তোমরা পাইথনের যে জিনিসটুকু শিখেছো সেখানে তুমি কিন্তু কারোর ইনপুট হিসাব করে কাজ করতে পারবা না, তোমার নিজেদের মতো মান ধরে কাজ করতে পারবা তোমরা। তো যদি তোমরা এমন চাও যে বাইরে থেকে কোনো কিছু মানুষ ইনপুট দিবে আর সেই ইনপুট নেওয়া মানগুলো ব্যবহার করে তোমরা প্রোগ্রামের কাজ করবা, যেমন যোগ করা, বিয়োগ করা, যাই করো, বাইরের ইনপুট নেওয়া কোনো ডেটা থেকে করবা, তাহলে তোমাদেরকে ইনপুট ফাংশন ব্যবহার করতে হবে। তো ইনপুট ফাংশন যদি ব্যবহার করো, তাহলে আমরা তো প্রোগ্রাম তো কোনো একটা সফটওয়্যার তৈরি করার জন্যই করি, তাই না? এই যে যেমন ধরো এখানে আমরা যদি প্রোগ্রাম লিখি, এটা তো মূলত যখন আমরা রান করি, ধরো আমি একটা প্রোগ্রাম লিখলাম প্রিন্ট, সরি এখানে একটু লিখে দিই, এনটি প্রিন্ট, তারপরে ধরো এখানে, সরি একটু ওয়েট, এখানে যদি আমি প্রিন্ট লিখি, এবার এখানে শিফট টিপে ধরো আমি যে কোনো কিছু লিখছি, ধরো আমি লিখছি 10। এটা যদি আমি এক্সিকিউট করি, তো দেখো এখানে 10 চলে আসলো। তো এটার মানে আসলে কি, যে এখানে তুমি প্রোগ্রামটা করবা, প্রোগ্রাম করে মূলত একটা সফটওয়্যার তৈরি করছো, আর সেই তৈরি করা সফটওয়্যারটা দেখতে কেমন হবে সেটা দেখায় আমরা যখন রান করি বা এক্সিকিউট করি, তাই না? তো তুমি তো অবশ্যই চাইবে যে সফটওয়্যার যখন কেউ ব্যবহার করবে তখন সেইখান থেকে সে কোনো কিছু ইনপুট দিবে। এই যে আমি ধরো এই জিনিসটা লিখলাম, এখানে এই লেখা জিনিসটা ব্যবহার করে তুমি যে কোনো কাজ করবে, এটা তো তুমি অবশ্যই চাইবা, তাই না? বাইরে থেকে কেউ একজন ইনপুট দিয়ে দেবে কোনো সংখ্যা, ধরো তুমি যোগ করার কোনো একটা প্রোগ্রাম তৈরি করছো, তো এখন বাইরে থেকে কেউ একজন বলে দেবে যে 50 আর 60 এই দুইটা সংখ্যা যোগ করো। তো
তো বাইরে থেকে মানুষ যদি কোনো ইনপুট দেয় সেই ইনপুট নিয়ে কিভাবে কাজ করবে সেইটাই আমরা এই ইনপুট ফাংশনের মাধ্যমে করব। তো চলো আমরা শুরু করি। তো ইনপুট ফাংশন কেমন আমরা দেখলাম, ইনপুট হলো ইনপুটটি নাম এই ফাংশনটার, আর ভিতরে কোনো কিছু একটা রাখতে হয়। তো এটা যদি তুমি ব্যবহার করো তাহলে তোমাদের যে আউটপুট সেকশনটা আছে সেইখানে কিন্তু যে ইউজারটা আছে বা যে তোমার সফটওয়্যারটা ব্যবহার করবে সে কিন্তু ইনপুট দিতে পারবে কোনো কিছু। যেমন ধরো আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই তোমাদেরকে, এখানে ধরো আমি এখানে লিখলাম আই, একটু আমার কিবোর্ডের সমস্যা তো আমি এইভাবে লিখে দিচ্ছি INPUT। এই ফাংশনটা যদি আমি এখানে লিখি, দেখো একটু ঝামেলা হলো। আচ্ছা দেখো এইটা যদি আমি লিখি আর এক্সিকিউট করি তাহলে দেখো এখানে কিন্তু আমি এবার কিছু একটা ইনপুট দেওয়ার সুযোগ পাচ্ছি। ধরো আমি যে কোনো কিছু ইনপুট দিলাম, আমার নাম ইনপুট দিলাম, এই যে ইনপুট দিলাম, ইনপুট দিয়ে যদি আমি ইন্টারে প্রেস করি বা তোমরা যারা মোবাইলে কোডিং পাইথনে করছো তারা নিউ লাইন বাটনে প্রেস করবা তাহলেই হবে। তো ইন্টার বাটনে প্রেস করি তাহলে এই রূপম জিনিসটা কিন্তু এই ফাংশনের মধ্যে ইনপুট হয়ে গিয়েছে। তোমরা কিন্তু বুঝতে পারছো না, যদি তোমরা আরো ভালোভাবে ব্যবহারটা শেখো তাহলে বুঝতে পারবে এটা। তো এটুকু মেনে নাও যে আমি যা ইনপুট দিলাম সেই জিনিসটা এই ফাংশনের মাধ্যমে ইনপুটটা হয়ে গিয়েছে। তো এই পর্যন্ত আমরা বুঝতে পারি, কিন্তু এটাকে আরেকটু ভালোভাবে ব্যবহার করা যায়। তো সেটা আসলে কি, এখানে তোমার প্রশ্ন আসতে পারে এখানে যে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখব। তো এখানে আমরা কিছু সাইড নোট ব্যবহার করব, সাইড নোট বা কোনো একটা শিরোনাম ব্যবহার করব। যেমন ধরো যে কোনো একটা ফর্ম, ধরো অনলাইন কোনো একটা ফর্ম আছে, সেই ফর্মে ধরো এখানে একটা হেডলাইন ফর্ম, সেটা আমাদের মাথা ব্যথা না। তো ফর্মে দেখো এমন থাকে না, ধরো নেম, তারপরে এজ, তারপরে ধরো জিপিএ বা সিজিপিএ যাই বলো, জিপিএ, বা ধরো স্কুল বা কলেজ, এমন কিছু শিরোনাম থাকে না। তো এই ধরনের শিরোনাম যদি তুমি দিতে চাও বা যে কোনো কিছু যদি লেখা দিয়ে দিতে চাও সেটা লিখবা এখানে স্ট্রিং আকারে হতে হবে সেটা। এটা তোমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে, এখানে তুমি যা লিখবা সেটা অবশ্যই স্ট্রিং আকারে হবে। এটা স্ট্রিং আকারে হবে, আমি সাদা কালি দিয়ে লিখছি স্ট্রিং আকারে। তার মানে কি, ধরো আমি প্র্যাকটিক্যালি যদি দেখাই, এইখানে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তুমি যদি স্ট্রিং আকারে কোনো একটা কিছু লেখো, আমি ডাবল কোটেশন ইউজ করছি, তো আমি এভাবে ডাবল কোটেশনটা ইউজ করছি। আচ্ছা একটু সমস্যা হয়ে গেল, আচ্ছা এই তো হয়েছে। আচ্ছা এখানে একটু সমস্যা হলো, তো দেখো একটু ঠিক করে দিই। আচ্ছা তো দেখো ডাবল কোটেশনের মধ্যে যদি আমি এভাবে একটা জিনিস লিখে দিই, নেম, লেখার পর ধরো আমি একটা কোলন দিব, তারপর একটা স্পেস দিলাম। এবার যদি আমি এক্সিকিউট করি তাহলে দেখো আমি যে একটা আমার নাম বা যে কোনো কিছু ইনপুট দিব তার আগে কিন্তু নেম বলে একটা শিরোনাম চলে এসেছে। এখানে একটা কলন আছে, একটা স্পেস আছে, স্পেসটা আমি ব্যবহার করলাম যাতে আউটপুটটা একটু সুন্দর দেখা যায়। তো এবার যদি আমি আমার নাম ইনপুট দিই রূপম, তারপরে এন্টারে প্রেস করি তাহলে দেখো এখানে ইনপুটটা কিন্তু হয়ে গেল। তো ইনপুটটা হয়ে গেছে, এটা নিয়ে যেহেতু কোনো কাজ আপাতত করছি না তাই বুঝতে পারছো না যে ইনপুটটা হয়েছে। তো আপাতত মেনে নাও যে আমি যে রূপম নামটা ইনপুট দিলাম সেটা এই ইনপুট ফাংশনের মধ্যে ইনপুট হয়ে গেছে। তো তোমাদের এবার মনে হতে পারে যে যদি এই ইনপুটটা নিয়ে যদি আমরা কোনো কাজই না করতে পারি তাহলে ইনপুটটা আমরা নিয়ে কি করব, বা ইনপুট নিয়ে আমরা কিভাবে কাজ করব। তো বাইরে থেকে কোনো ইউজার বা কোনো মানুষ যে জিনিসটি ইনপুট দেবে, ধরো 20 আর 30 সংখ্যাকারে ইনপুট দিল, সেই জিনিসটা নিয়ে তো তোমার কাজ করতে হবে। ধরো তুমি একটা ক্যালকুলেটর বানাচ্ছো যেটা দুইটা সংখ্যা যোগ করে, তো বাইরে থেকে কোনো মানুষ যদি দুইটা সংখ্যা ইনপুট দেয় সেই দুইটা সংখ্যা নিয়ে তো তোমাকে কাজ করতে হবে, মানে 20 + 30 করে 50 অ্যান্সার তো দেওয়া লাগবে তোমাকে, তাই না? তো কিভাবে তুমি কাজ করবা, তো তুমি যদি আগের ক্লাসগুলো ভালোভাবে করে আসো তাহলে কিন্তু ভেরিয়েবল জিনিসটা জানা উচিত। তো আমরা যে জিনিসটি ইনপুট নেব সেটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, মানে তুমি যে পুরো একটা জিনিসটি ইনপুট নিচ্ছ, ইনপুটের মধ্যে কিন্তু জমা হচ্ছে, বুঝতে পারছো না কেন? কারণ তুমি সেটা নিয়ে কোনো কাজ করতে পারছো না। যদি কাজ করতে হয় তাহলে সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। ধরো আমি a = ইনপুট সামথিং রেখে দিলাম। তো তাহলে এবার কি হবে, বাইরে থেকে আমি যে জিনিসটা ইনপুট দেবো সেটা ইনপুট ফাংশনের মধ্যে জমা হবে, আর সেটা চলে যাবে এই যে ভ্যারিয়েবলটার মধ্যে, আমি যে এ ভ্যারিয়েবলটা নিলাম সেটার মধ্যে গিয়ে জমা হবে। তখন তুমি এই ভ্যারিয়েবলটা যদি তুমি ব্যবহার করো পরে, ধরো আমি র্যান্ডমলি কিছু একটা লিখছি প্রিন্ট এ, তখন কিন্তু এই এটা প্রিন্ট হয়ে যাবে। যদি আমি কোনো একটা সংখ্যা ইনপুট দিই আর তারপর যদি লিখি যে a + a,
তাহলে দেখো আমি কিন্তু ম্যাথমেটিক্যাল কাজও করতে পারছি। তো এর মানে কি, যে আমি যদি আবার তোমাকে লাইভ দেখাই, সেটা ধরো এ ইকুয়ালস টু ইনপুট কিছু একটা আমি দিলাম, এবার আমি নিচে দিলাম হলো, বা এটা আগে ব্যাখ্যা করে দিই। ধরো আমি এক্সিকিউট করলাম, এবারও দেখো একই জিনিসই কিন্তু আছে। এবার যদি আমি আমার নামটা ইনপুট দিই, ধরো রূপম ইনপুট দিলাম, তারপরে ইন্টার প্রেস করলাম, এবার কি হলো শুনবা। এবার যা হলো সেটা হলো, আমি এই যে রূপম নামটা ইনপুট দিলাম, এই রূপম নামটা এই ভ্যারিয়েবলের মধ্যে এবার চলে গিয়েছে। এতক্ষণ ইনপুট ফাংশনটা শুধুমাত্র ইনপুট নিয়েছিল, আর কোনো কিছু করছিল না, কোনো জায়গায় কিন্তু সেভ করছিল না আমি যে এই ডেটাটা ইনপুট দিলাম। কিন্তু এবার তুমি কি করলে, এবার তো ইনপুট নিলে তার সাথে যে জিনিসটা ইনপুট নেওয়া হবে সেটাকে তুমি একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করে রাখছো। তার মানে কি, আমি এবার বাইরে থেকে যে জিনিসটা ইনপুট দিব সেটা এই যে এই এ নামক ভ্যারিয়েবলের মধ্যে সেভ হয়ে যাবে। তো তার ফলে কি হবে, তুমি এবার আমার নেওয়া মানে আমার দেওয়া এই ইনপুটটা দিয়ে কাজ করতে পারবা। যেমন ধরো আমি যদি লিখি প্রিন্ট, প্রিন্ট তো লিখতে পারছি না, আমি এখানে আই লিখছি। আচ্ছা, তো প্রিন্ট, এবার যদি আমি এখান থেকে এ লিখে দিই, এবার আমি যদি এক্সিকিউট করি আবার যথারীতি নেম জিনিসটা আসবে। আমি ধরো রূপম ইনপুট দিচ্ছি, আমার নামটা ইনপুট দিলাম, এবার যদি আমি ইন্টারে প্রেস করি তাহলে কি হবে, এই রূপম নামটা বা আমি যে ডেটাটা ইনপুট দিলাম সেটা গিয়ে শুরুতেই এই এ ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হবে। মানে এ নামক যে ভ্যারিয়েবলের মধ্যে আমি এই ইনপুটটাকে রাখছি সেটার মধ্যে এই জিনিসটা স্টোর হবে বা সেভ হবে। তারপরে দেখো সেটাই আমি প্রিন্ট করছি, তার মানে কি আমি যা ইনপুট দিচ্ছি সেটা কিন্তু এই কোডের মাধ্যমে আবার প্রিন্ট হয়ে যাবে। তো আমি যদি ইন্টার প্রেস করি, এই যে দেখো আমার নামটা প্রিন্ট হয়ে গিয়েছে। তো তার মানে বুঝতে পারছো কিভাবে আমরা বাইরে থেকে মানুষের দেওয়া কোনো ডেটা অ্যাক্সেস করতে পারি। তো এটার জন্য তোমাকে ইনপুট ফাংশন ব্যবহার করতে হবে, যাতে বাইরের যে তোমার সফটওয়্যারটা ব্যবহার করবে সে যাতে ইনপুট দিতে পারে কিবোর্ডের মাধ্যমে। আর সেই ইনপুট নেওয়া ডেটাটা তুমি কিভাবে ধরে রাখবা, কিভাবে সেভ করে রাখবা তোমার কাছে, সেটার জন্য তোমাকে ভ্যারিয়েবল ইউজ করতে হবে বা চলক। আমি ইংলিশ টার্মটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তো ভ্যারিয়েবলই বলবো। তো ভ্যারিয়েবলের মধ্যে তুমি যদি ইনপুটটাকে রেখে দাও, তখন বাইরে থেকে কোনো ইউজার যেই ডেটাটা ইনপুট দিবে সেটাকে তুমি সেভ করে রাখতে পারবা। আর সেভ করে রাখলে কি হবে, এবার তুমি এটা নিয়ে যা ইচ্ছা করতে পারবা। তো আশা করি বোঝা গেল কিভাবে তুমি এই কাজটা করতে পারবা। ধরো আমি আরো কিছু ব্যবহার করছি, ধরো এটাই ব্যবহার করি। আবার যদি আমি এই জিনিসটা লিখি, এই যে আমি যদি আচ্ছা পেস্ট আর পেস্ট, ধরো আমি আরো একবার কাজ করলাম, তো বুঝতে পারছো কি হবে, এবার দুইবার প্রিন্ট হবে। ইনপুট কিন্তু বারবার চেঞ্জ হবে তুমি যতবারই এক্সিকিউট করবা, কারণ কি তুমি ইউজারকে একটা স্বাধীনতা দিয়ে দিয়েছো যে সে যা ইচ্ছা ইনপুট দিতে পারবে। এবার যদি আমি ইনপুট দিই, ধরো 100 ইনপুট দিলাম একটা সংখ্যা, তো তাহলে এটাই এর মধ্যে জমা হবে, এ নামক ভ্যারিয়েবলের মধ্যে, তারপরে এটাই প্রিন্ট হবে। তো আমি যদি এবার এন্টারে প্রেস করি, তাহলে দেখো আমি যা ইনপুট দিলাম সেই জিনিসটা এই ভ্যারিয়েবলের মধ্যে গিয়ে জমা হলো, আর পরবর্তীতে দুইবার প্রিন্ট হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছো যে ইনপুট ফাংশনটা আমরা কিভাবে ব্যবহার করি। তো এখানে একটা জিনিস আছে, এখানে একটু বোঝার আছে। যেমন ধরো, মানে তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, আমি যদি আরো একটা জিনিস ইনপুট আকারে নিই, ধরো এখানে আমি নেম না দিয়ে যে কোনো একটা নাম্বার ইনপুট দিব, ধরো নাম্বার, ধরো নাম্বার 1, আর আরেকটা ইনপুট নিব সেটা হলো নাম্বার 2। তো আমি এখান থেকে কপি করে নিই, এটা কন্ট্রোল সি। আচ্ছা, আর এখানে একটু নোটটা চেঞ্জ করে দিই। এই যে দুইটা ইনপুট হবে, একটা ইনপুটের নাম আমরা দিলাম নাম্বার 1 আর একটা হলো নাম্বার 2। তো আমরা এবার একটা জিনিস করতে চাচ্ছি, আমরা আমি একবারে লিখি এখানে প্রিন্ট এ প্লাস বি। আচ্ছা, তো এখান থেকে আমি একটু কারেকশন করে দিই। আচ্ছা, তো এই দুইটা নাম্বার আমরা ইনপুট নিয়ে সেই দুইটা যোগ করে প্রিন্ট করতে চাচ্ছি। আমি আলাদা করে একটা সি ভ্যারিয়েবল নিয়ে সেখান থেকেও করতে পারতাম একই বিষয়। তো এটা হয় কিনা আমরা আগে একটু অবজার্ভ করি। তো তো দেখো আমি যদি একটু এক্সিকিউটটা করি, দেখো নাম্বার 1 আমি ধরো দিলাম 20, ইন্টারে প্রেস করলাম, এবার এটা কিন্তু
A20 কিন্তু এ ভ্যারিয়েবলের মধ্যে সেভ হয়ে গেল। আমি যদি এবার 30 ইনপুট দিই, এবার যদি ইন্টারে প্রেস করি তাহলে 30টা বি ভ্যারিয়েবলের মধ্যে সেভ হয়ে যাবে। কিন্তু যদি আমি ইন্টার প্রেস করি তাহলে দেখো তোমার একটা সমস্যা হয়ে গেল, সেটা হলো 20 আর 30 যোগ করে যে 50 দিবে তা না দিয়ে তোমাদের কিন্তু 2030 অ্যান্সার দিল। এটা কি কারণে কেউ বলতে পারবা? একটু চিন্তা করো তো ভিডিওটা পজ করে। তো আশা করি তুমি চিন্তা করে ধরতে পেরেছো এটা আসলে কেন হলো। তো এটা একমাত্র তখনই হওয়া সম্ভব যখন 20 আর 30 আলাদা যে দুইটা সংখ্যা, সেটা যদি পাইথন বুঝতে না পারে। এখন বুঝতে কি কারণে পারবে না? তো বুঝতে না পারার কারণ হলো, এবার তোমরা এবার সাইড নোটে লিখতে পারো, ইনপুট যে ফাংশনটি আছে সে ফাংশনে বাই ডিফল্ট একটা ডেটা টাইপের জিনিস ইনপুট হয়, সেটা হলো স্ট্রিং। তার মানে তুমি যে এখানে তুমি যাই লেখো সেটা ইনপুটের মাধ্যমে স্ট্রিং হিসেবে জমা হবে। তার মানে কি, আমি এখানে যদি আমার নাম লিখতাম সেটাও স্ট্রিং, কোন একটা সংখ্যা লিখি সেটাও স্ট্রিং, যদি ট্রু ফলস লিখি সেটাও স্ট্রিং, যদি এখানে আমি 20 না লিখে 20.5 লিখতাম তাও স্ট্রিং হতো। তো এগুলো আসলে আরেকবার এক্সিকিউট করি তাহলে দেখা যাবে। তো এই জায়গায় ধরো আমি লিখলাম 20.5, এই জায়গায় ধরো আমি লিখলাম রূপম, দুইটা কিন্তু স্ট্রিং হিসেবে জমা হবে। এটা মনে রাখবা যে ইনপুট ফাংশনে যাই ইনপুট নিয়ে আমরা সেটা অলওয়েজ স্ট্রিং হিসেবে জমা হবে। তো এবার যদি আমি ইন্টার প্রেস করি দেখো দুইটা শুধু পাশাপাশি বসে গিয়েছে, যোগ করার কিন্তু কোনো সিস্টেম নেই, কারণ এটা তো সংখ্যায় না, এটা স্ট্রিং। তো স্ট্রিং এ তো যোগ করা যায় না, জানো তো। একদম প্রথম ভিডিও না হলে ডাটা টাইপের ভিডিওতে বলছিলাম যে স্ট্রিং কিন্তু আমরা যোগ করতে পারি না, সর্বোচ্চ আমরা পাশাপাশি বসিয়ে দিতে পারি। দেখো 20.5 আর রূপম এই দুইটা কিন্তু যোগ করা সম্ভব হয়নি। তুমি যদি দুইটা সংখ্যাও দাও তাও এইরকম কাজ হবে। যেমন এই যে 20 আর 30 দিছিলাম, আমার আউটপুট কিন্তু ছিল 2030। তো এটা থেকে বাঁচার আসলে উপায় কি? তোমার তো নাম্বার নিয়ে কাজ করে লাগতেই পারে, মানে ইন্টিজার, ফ্লোট, এই দুইটা নিয়ে তো কাজ করে লাগতেই পারে, কারণ এই দুইটা ব্যবহার করে তো আমরা ম্যাথমেটিক্যাল কাজগুলো করব ইনপুট নিয়ে। তো এটার জন্য আমরা ব্যবহার করব টাইপ কাস্টিং। বুঝতে পারছো তাই না? আমরা কিন্তু আগে টাইপ কাস্টিং পড়ে এসেছি। তো টাইপ কাস্টিং কিভাবে করব? আমরা যে ইনপুটটা নিব, ধরো এখানে কোনো কিছু আমরা ইনপুট নিচ্ছি, তো ইনপুট থেকে অলওয়েজ একটা স্ট্রিং আসবে, এটা কিন্তু মনে রাখতে হবে, মানে এটা মাথায় রাখা লাগবে, না হলে কিন্তু এরর চলে আসবে। এরর চলে না আসলে তোমার এই যে এই ধরনের সমস্যা হবে। আমি যে দেখাই আরেকবার, এখানে আমি 20 ইনপুট দিছিলাম, যে এখানে 20, আর এখানে ধরো আমি এবার 50 ইনপুট দিচ্ছি। এবার যদি আমি প্রিন্ট করি দেখো 20 50 পাশাপাশি বসে গিয়েছে। কারণ কি, আমি যে 20 আর 50 ইনপুট দিয়েছি এগুলো কিন্তু স্ট্রিং, এগুলো ইন্টিজার বা ফ্লোট না। তো ইন্টিজারের ফ্লোট যদি না হয় তাহলে তুমি তো যোগও করতে পারবো না, স্ট্রিং দিয়ে তো যোগ হয় না। সে কারণে এটা অলওয়েজ মনে রাখবো যে ইনপুট ফাংশন থেকে আমরা যেই ডেটাটা পাবো সেটা হলো স্ট্রিং। তো স্ট্রিংকে কিভাবে ইন্টিজারের ফ্লোটে কনভার্ট করা যায় সেটা তো আমরা অলরেডি আগের ভিডিওতে দেখে এসেছি, যে ভিডিওতে টাইপ কাস্টিং পড়িয়েছি। তো সেখানে আসলে কি করবা, তোমরা টাইপ কাস্টিং এর মাধ্যমে যদি তুমি স্ট্রিং থেকে ইন্টিজারে যেতে চাও তাহলে তুমি ইন্টিজার নামক একটা ফাংশন ইউজ করবা। যদি তুমি স্ট্রিং থেকে ফ্লোটে যেতে চাও তাহলে পুরো ইনপুটটাকে তুমি একটা ফ্লোট ফাংশনের মধ্যে রাখবা। মানে তুমি ইনপুট নিবা ঠিকই, কিন্তু ইনপুটটা তো স্ট্রিং এ আসবে তাই না? তুমি টাইপ কাস্টিং এর মাধ্যমে পুরো জিনিসটাকে একটা ফ্লোটের মধ্যে নিয়ে আসবা, যাতে ইনপুটে যাই আসুক সেটা তো স্ট্রিং হিসেবে আসবে, আর সেই স্ট্রিংটা যাতে ফ্লোটে রূপান্তরিত হয়ে যায়। তো এখান থেকে মনে রাখবা ইনপুটের ক্ষেত্রে একটু ভিন্ন আচরণ দেয়, সেটা হলো মানে তুমি যদি বাইরে আইএনটি বা ফ্লোট লিখে দাও, তুমি যদি বাইরে ইন্টিজার লিখে দাও তাহলে ধরো তুমি এইখানে লিখে দিলে ইন্টিজার, যদি আমি এখানে লিখে দেখাই আইএনটি, আমার কিবোর্ডে লিখে দেখাই আইএনটি, তো এটা লিখে দেওয়ার পর আমি যদি এই জিনিসটা দিয়ে দিই, দেখো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কি কি হয়, বাকিগুলো আমি আপাতত সরিয়ে দিচ্ছি। তো দেখো আমি যদি বাইরে ইন্টিজারটা লিখে দিই, টাইপ কাস্টিংটা করি, তাহলে যে তোমার মানে তোমার সফটওয়্যারটা যে ইউজ করবে সে যদি ইন্টিজার ছাড়া অন্য কোনো কিছু ইনপুট দেয়, ধরো তুমি তো চেয়েছো ইন্টিজার তাই না, টাইপ কাস্টিং এর মাধ্যমে তুমি আইএনটি লিখেছো, তার মানে কি তুমি চাচ্ছ যে আমি একটা পূর্ণ সংখ্যা ইনপুট দিই, কিন্তু সেটা না করে আমি যদি আমার নাম ইনপুট দিই বা ইন্টিজার বাদে অন্য কোনো কিছু যদি ইনপুট দিই আর ইন্টারে প্রেস করি তাহলে একটা এরর চলে আসবে। তো এররটা আসলে কি, তুমি চেয়েছো ইন্টিজার, আমি ইনপুট দিয়েছি হলো রূপম,
মানে একটা স্ট্রিং ইনপুট দিলাম, এটা কিন্তু হবে না। আমাকে অবশ্যই এমন কিছু ইনপুট দিতে হবে যেটা ইন্টিজার। মানে কি, আমি যদি এখানে 20 ইনপুট দিই তাহলে কিন্তু দেখো ইনপুট হয়ে গেছে, কিন্তু আমি যদি এখানে ধরো 20.5 ইনপুট দিই আর ইন্টারে প্রেস করি, তাও কিন্তু আমার এরর দেখাবে। তার কারণ কি, ইনপুট ফাংশনের ক্ষেত্রে তুমি টাইপ কাস্টিং করে যেই ডেটা টাইপটা তুমি চাইবা, মানে যেটার মাধ্যমে তুমি টাইপ কাস্টিংটা করবা, সেটা বাদে অন্য কোনো ডেটা যদি আমি দিই, মানে অন্য কোনো টাইপের ডেটা তুমি চেয়েছো ইন্টিজার, আমি যদি ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান এগুলো ইনপুট দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার একটা এরর চলে আসবে। তো এটাই হলো ইনপুটের ক্ষেত্রে তুমি যে টাইপ কাস্টিং করবা সেটার আচরণ। তুমি যদি এখানে ফ্লোট লেখো, FLOAT, ফ্লোট ইউজ করো যদি তুমি, মানে তুমি একটা ফ্লোট ভ্যালু চাইছো আমার থেকে, তো আমি যদি ফ্লোট না দিয়ে যদি একটা ইন্টিজার দিই আর ইন্টারে প্রেস করি, তাহলে কিন্তু হয়ে যাবে, কারণ 20 মানে হলো 20.0। কিন্তু যদি আমি একটা স্ট্রিং ভ্যালু দিয়ে দিই, এখানে ধরো রূপম দিলাম, তাহলে দেখো একটা ঝামেলা হয়ে গেছে, মানে একটা এরর চলে এসেছে। তো এররের বিভিন্ন রকম পদ্ধতি থাকে, এটাও একটা এরর। ধরো এরর মানে হলো যে তোমার কাঙ্ক্ষিত জিনিসটা হলো না, তেমন কিছু একটাই হলো। তো এই এররটা আসলে কেমন এরর আমি জানি না, কিন্তু বুঝতে পারছি এখানে একটা এরর চলে এসেছে। তো আমাকে কি করতে হবে, যেহেতু ফ্লোট চেয়েছে তাই আমাকে অবশ্যই একটা সংখ্যা ইনপুট দিতে হবে। এই সংখ্যাটা কেমন হবে, যে কোনো একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা। তো আমি যদি এবার এন্টার প্রেস করি, দেখো কোনো সমস্যা হয়নি। তার মানে কি 20.5টা ফ্লোটের মধ্যে ইনপুটটা আমি নিতে পারছি। তো এবার তুমি এই এ ভ্যারিয়েবলটাকে ব্যবহার করে যা ইচ্ছা করতে পারবা। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ইনপুট ফাংশন থেকে তুমি অলওয়েজ একটা স্ট্রিং ভ্যালু পাবা, সেইটাকে যদি তুমি চেঞ্জ করতে চাও, তুমি যদি ইন্টিজার বা ফ্লোট ভ্যালু চাও তাহলে, বা বুলিয়ান চাইলেও চাইতে পারো। তুমি যদি বুলিয়ান চাও তাহলে তোমাকে বুলিয়ান ফাংশনের মধ্যে ইনপুটটা রাখতে হবে। তো বুলিয়ান আমাদের একদমই দরকার হয় না, আবার তোমার বইতেও নেই, সে কারণে আমি অত দূরে রাখাচ্ছি না। তো এটা তুমি করতে পারো চাইলে, যদি তুমি বুলিয়ান চাও। তো তুমি তো সব সময় তো স্ট্রিং চাইবা না, যেই ডেটা টাইপটা তুমি চাইবা যে আমি বাইরে থেকে সেই জিনিসটা ইনপুট দিই, কোনো একটা সংখ্যা যদি ইনপুট দিই তুমি চাও, তাহলে তুমি অবশ্যই ফ্লোট ব্যবহার করা উচিত। যদি তুমি চাও যে কোনো সংখ্যা দিক, আর যদি তুমি চাও যে শুধু পূর্ণ সংখ্যা দিক, তাহলে তুমি ইন্টিজার এই ডেটা টাইপটা ব্যবহার করে টাইপ কাস্টিং করবো। তো বুঝতে পারছো আসলে যে ইনপুট ফাংশনটা আমরা কিভাবে ব্যবহার করি। তো চলো আমরা কয়েকটা জিনিস প্র্যাকটিস করার মাধ্যমে এটা খুব ভালোভাবে আয়ত্ত করি। তো প্র্যাকটিসের শুরুতে আমরা কি করব, ধরো আমি একটা নতুন স্লাইডে যাই। আচ্ছা, এটা না, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এই যে এই স্লাইডে আমি একটা জিনিস দেখাই। ধরো তুমি একটা ক্যালকুলেটর বানাতে চাচ্ছ, ক্যালকুলেটর। তো কেমন ক্যালকুলেটর, আমি বাইরে থেকে কয়েকটা সংখ্যা ইনপুট দিয়ে দেবো বা দুইটা সংখ্যা ইনপুট দেবো, সেগুলো তুমি যোগ করবা। তো তাহলে কি হবে, তুমি একটা ইনপুট নিবা এ, সেখান থেকে তুমি একটা ইনপুট দিবা, ইনপুটের মধ্যে কিছু একটা লিখে দিবা, ধরো যে কোনো কিছু লিখে দেওয়া যায়। আর এই যে ইনপুটটা, এই ইনপুটটা তো স্ট্রিং হিসেবে ইনপুট নিবে, তাই না? এতক্ষণে তো বোঝার কথা। তো স্ট্রিং হিসেবে যদি ইনপুট নেয়, তাহলে তোমাকে এটাকে সংখ্যায় টাইপ কাস্টিং করে নিতে হবে। তো সবচেয়ে ভালো হয় যদি তুমি ফ্লোট ইউজ করো। ফ্লোট ইউজ করলে কি হবে, যে কোনো ধরনের সংখ্যা ইনপুট দিতে পারবে। যদি তুমি আইএনটি ইউজ করো তাহলে তো শুধু পূর্ণ সংখ্যা, তাই না? কিন্তু যদি ফ্লোট হয় তাহলে তুমি যে কোনো কিছু ইনপুট দিতে পারবা। আর আইএনটি জিনিসটা কিন্তু ফ্লোটের মধ্যে অলরেডি আছে, তাই না? কারণ আইএনটিতে তুমি যদি 20 ইনপুট দাও, তাহলে সেটা ফ্লোটের মধ্যে কিন্তু 20.0 হিসেবে ইনপুট হয়ে যায়। তার মানে যদি তুমি ফ্লোট জিনিসটা ইউজ করো, তাহলে তুমি আইএনটিটাও একভাবে ইউজ করা হয়ে গেল। কিন্তু যদি শুধু চাও যে শুধু পূর্ণ সংখ্যায় কেউ একজন ইনপুট দিক, তাহলে তুমি আইএনটি ব্যবহার করবা। আর যদি চাও যে কোনো সংখ্যা ইনপুট দিলেই হবে, তাহলে ফ্লোট ইউজ করবা। তো আমি ফ্লোটই বেশিরভাগ সময় ইউজ করি, তোমরাও তাই করবা, এটা বেশি ভালো। তো ইনপুট হবে স্ট্রিং দিয়ে, কিন্তু তুমি চাচ্ছ যে সংখ্যা ইনপুট দিক যে তোমার সফটওয়্যারটি ইউজ করবে। যেহেতু তুমি ক্যালকুলেটর বানাচ্ছো, স্ট্রিং তো অবশ্যই চাইবা না, তো সেই কারণে তুমি ফ্লোট দিবা। তো ফ্লোট যদি দিয়ে দাও, তাহলে একটা সংখ্যা ইনপুট হলো, তো দুইটা সংখ্যা লাগবে, তো তাহলে বি সমান, এভাবে তুমি আরেকটা নিয়ে নিবা ফ্লোট, ফ্লোটের মধ্যে একটা ইনপুট, ইনপুটের মধ্যে তুমি যে কোনো কিছু লিখে দিতে পারো স্ট্রিং আকারে। ইনপুটের মধ্যে তুমি যে জিনিসটা লিখবে সেটা অবশ্যই স্ট্রিং আকারে হবে, না এখানে যে আমি বলে দিছিলাম, তাই না? ইনপুটের মধ্যে তুমি যে একটা, এই যে এখানে নাম্বার 1 জিনিসটা লিখলে, এটা এটা দিয়ে তো তোমার কোনো ম্যাথমেটিক্যাল কাজ কাম করতে হবে না, তো এটা তোমার অবশ্যই স্ট্রিংয়ে থাকতে হবে।
তো তাহলে তুমি দুইটা ইনপুট নিয়ে নিলে। এবার তুমি কি করবা, এবার তুমি চাইলে অন্য একটা ভ্যারিয়েবল লিখতে পারো, c = a + b। তো এটা দিয়ে কি করলে, তুমি প্লাস অ্যারিথমেটিক অপারেটরটা ইউজ করলে, তাই না? এটা কিন্তু একটা অ্যারিথমেটিক অপারেটর, তো আমি আর লিখছি না, তার মানে এটা দিয়ে যোগ করে, বুঝতেই পারছো। তো সি ভ্যারিয়েবলের মধ্যে তুমি a + b রাখলে, তার মানে কি a আর b এই দুটো ভ্যারিয়েবলের মান তুমি যোগ করলে। আর এবার তুমি প্রিন্ট সি করতে পারো। আর এটা না করে তুমি একবারে প্রিন্ট a + b লিখলেও হতো, সমস্যা নেই, দুইটাই একই রকম। তো এটা দিলে কিন্তু একটা মোটামুটি একটা যোগ করার ক্যালকুলেটর তৈরি হয়ে গেল। তো দেখো আমি যদি এখান থেকে করে ফেলি, আমি কপি করে নিচ্ছি, Ctrl+C। আচ্ছা, তো এখানে আমি b দিয়ে দিলাম, আর এটা আমি লিখে দিলাম নাম্বার 2। তার মানে কি, এ একটা ভ্যারিয়েবল যেটার মধ্যে আমি চাচ্ছি যে ইউজার একটা নাম্বার ইনপুট দিক, সে কারণে আমি ফ্লোট টাইপ কাস্টিং করলাম। এখানে সাইড নোট হিসেবে লিখে দিলাম নাম্বার 1, সাইড নোট মানে শিরোনাম হিসেবে। আর একটু স্পেস রাখলাম যাতে একটু সুন্দর দেখায়। যদি একদমই স্পেস না রাখতাম তাহলে এখান থেকে লেখা শুরু হয়ে যেত, তো একটু স্পেস রাখলাম। বিও এইভাবে আমি একটা মানে বি ভ্যারিয়েবলের মধ্যে একটা সংখ্যা ইনপুট নিয়ে নিলাম ইউজারের থেকে, একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম সি, সেখানে আমি এ আর বি এর যোগফল রাখতে চাচ্ছি, তো a + b। আর এরপর আমি কি করব, প্রিন্ট সি। তো প্রিন্ট আমি এভাবে লিখছি, প্রিন্ট সি। আচ্ছা, মোটামুটি হলো। তো এই যে এটা কিন্তু মোটামুটি আমাদের একটা ক্যালকুলেটর হয়ে গেল। যদি আমি এক্সিকিউট করি তাহলে দেখো নাম্বার 1 আসছে। তো এখানে তুমি যেহেতু ফ্লোট ইউজ করেছো, তাই তুমি যদি ফ্লোট ছাড়া অন্য কিছু দাও, ফ্লোটের মধ্যে ইন্টিজার দিলেও সমস্যা নেই, কারণ ফ্লোটের মধ্যে তো পূর্ণ সংখ্যা তো চলে আসে, তাই না? তো তুমি যদি সংখ্যা ছাড়া অন্য কিছু ইনপুট দাও তাহলে কিন্তু এরর আসবে। এরর আসাই উচিত, কারণ ক্যালকুলেটরের মধ্যে কেউ যদি নিজের নাম দেয় সেটা তো একটা ননসেন্স কাজ হয়ে গেল। তো এটা যদি আমি দিই তাহলে এরর আসবে। তো চলো আরেকবার দেখি আমরা। তো এই এররটাকে আমরা মুছে দিচ্ছি, বা থাক, সমস্যা নেই, মুছে দেওয়া যায়। তো চলো এবার আমরা আরেকবার আচ্ছা যাই হোক, মানে এররটা রয়ে গিয়েছে। আমি শুরুতে যে এররটা দিয়েছিলাম, মানে ভুলভাল একটা ইনপুট দিয়ে দিয়েছিলাম, আমার নাম দিয়েছিলাম, সেটার এরর। তো সেটা ব্যাপার না। এবার চলো একটা ভালো মান দিই, ধরো 20.5 দিলাম, এন্টার প্রেস করলাম। দেখো 20.5 কিন্তু এ ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেল। এবার নাম্বার 2 আছে, এটা যদি আমি দিই 30.5, এবার যদি আমি আবার এন্টারে প্রেস করি তাহলে কি হলো, দেখো শুরু থেকে দেখো 20.5টা এ ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হলো, 30.5 এই সংখ্যাটা বি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হলো। আর সি নামক একটা নতুন ভ্যারিয়েবল আমি তৈরি করলাম, যেটার মধ্যে এ আর বি এই দুটো ভ্যারিয়েবলের মান যোগ হয়ে গেল, আর সেই সিটাকে আমি প্রিন্ট করে ফেললাম। তার মানে কি 20.5 আর 30.5 এই দুইটা সংখ্যা আমি যোগ করে প্রিন্ট করে ফেললাম, যেটা হলো 51। তো তোমরা চেক করে দেখতে পারো, এটা কিন্তু 51ই হবে। তো 51.0 কেন হলো এটাও বুঝতে পারছো। এ যেহেতু একটা ফ্লোট, বি যেহেতু একটা ফ্লোট, তাহলে a + b যোগ করার পরও নিশ্চয়ই একটা ফ্লোটই পাবো। তার মানে এই যেমন ধরো দুইটা দশমিক সংখ্যা তুমি যোগ করছো, 20.5 আর 30.5, এটা যোগ করে মানে একই ডেটা টাইপের জিনিস যোগ করে তুমি সেই ডেটা টাইপের জিনিসই পাবা। 30 আর 20 যোগ করে 50, আর হাফ যোগ করে 1 হয় 51। কিন্তু পাইথনের মাথায় তার এত বুদ্ধি নাই যে দুইটা ফ্লোটকে যোগ করে একটা পূর্ণ সংখ্যা দিয়ে দেবে, মানে একটা ইন্টিজার দিয়ে দেবে, এমন বুদ্ধি পাইথনের নেই। তুমি দুইটা ফ্লোট দিয়েছো, এখানেও একটা ফ্লোট, এখানেও একটা ফ্লোট, এই দুইটা ফ্লোট যোগ করে পাইথন একটা ফ্লোট অ্যান্সারই দিবে, যেটা হলো 51.0। তো এটা অবশ্যই একটা ফ্লোটই হবে। বুঝতে পারলে, যদি তুমি দুইটা ইন্টিজার ইউজ করতে তাহলে কিন্তু অ্যান্সার ইন্টিজারে আসতো। তো এটা বুঝতে পারলে। তো চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি, সেখান থেকে কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে তুমি শুধু যোগ না, তুমি যে কোনো কিছুই করতে পারবা। ধরো আমি যোগ করার প্রোগ্রাম ইউজ না করে আমি বিয়োগ করার প্রোগ্রাম ইউজ করলাম, মানে তৈরি করলাম। তাহলে কি নাম্বার 1-এ ধরো আমি দিলাম 100 দিলে সমস্যা নেই, কারণ ফ্লোটের মধ্যে তো 100 দিতে পারে, ইন্টিজার তো দিতে পারে ফ্লোটের মধ্যে, শুধু জমা হবে 100.0 হিসেবে। তো এন্টারে প্রেস করলাম, দেখুন 100টা কিন্তু এ ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেল। আমি যদি এবার ধরো 30 লিখলাম, 30 কিন্তু বি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেল। তারপর একটা নতুন ভ্যারিয়েবল a - b নিলাম। a - b মানে কি 100 - 30,
কিন্তু আমি 100 হিসেবে ইনপুট দিলেও এ ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়েছে কিন্তু 100.0, এই যে এমন একটা ভ্যালু স্টোর হয়েছে এই যে এ ভ্যারিয়েবলের মধ্যে। কারণ কি, আমরা ফ্লোট মান নিয়ে কাজ করছি, ইন্টিজার নিয়ে কাজ করছি না। 100.0 হিসেবে সেভ হলো। 30-র ক্ষেত্রেও তাই, এটা সেভ হলো বি এর মধ্যে কিন্তু সেভ হয়েছে 30.0 এই ধরনের মান হিসেবে। তো সেই কারণে তুমি দেখবা যে এ মাইনাস বি যখন তুমি করেছো 100-0 থেকে 30-0 বিয়োগ হয়ে গিয়েছে, যেটা হয়েছে 70-0। তো আশা করি বুঝতে পারলে। এভাবে তুমি যে কোনো কিছু করতে পারবো। যদি আমি গুণ চিহ্ন ব্যবহার করি, তো এখানে গুণ চিহ্ন আমার কিবোর্ডে লেখা সমস্যা, তাই আমি এইভাবে লিখছি। এই যে দেখো, এবার যদি আমি এক্সিকিউট করি, তাহলে ধরো এখানে লিখলাম 20, তুমি 20.5 বা যে কোনো সংখ্যায় দিতে পারো, আমি এখানে দিচ্ছি 30। তাহলে দেখো 20 আর 30 গুণ হয়ে কিন্তু তুমি 600 পেয়ে গেলে। এবার যদি তুমি চাও যে ভাগ ব্যবহার করবা, তা তুমি করতে পারো। ধরো আমি এখানে ইনপুট দিচ্ছি, ধরো 10 ইনপুট দিলাম আর এখানে ইনপুট দিলাম 9। তো তাহলে কত হবে বলো তো? 10 ভাগ 9 কত হয়? তোমরা কি হ্যান্ড ক্যালকুলেশন পারো? এটা হবে 1.1111, এভাবে চলতেই থাকবে। এই যে দেখো 1.1111। তো যারা হ্যান্ড ক্যালকুলেশন পারো না তাদের জন্য সুখবর, হ্যান্ড ক্যালকুলেশনের প্লে লিস্টটা আসবে সামনে। তো সব কিছুই পাবো আমাদের এই চ্যানেলে। একটু প্রমোশন করিয়ে দিলাম, যারা আগ্রহী আছো তারা কিন্তু সাড়া দিতে পারো, তোমরা আগ্রহী কিনা। তো যাই হোক, চলো আমরা আগাই। তো আমরা যেখানে ছিলাম যে তুমি কিন্তু এভাবে ইনপুট ফাংশনটার মাধ্যমে তুমি কিন্তু এবার পাইথনের একটা মোটামুটি একটা স্টেজে চলে আসলে, যে এখানে তুমি কিন্তু বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করতে পারছো। দেখো তুমি কিন্তু ক্যালকুলেটর তো তৈরি করা শিখে গিয়েছো, ছোটখাটো একটা ক্যালকুলেটর। এখানে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছু কিন্তু করতে পারছো। এমনকি তুমি কিন্তু ভাগ শেষ বের করাটাও করতে পারো। কিভাবে জানো? আমরা কিন্তু আগের ভিডিওতে শিখেছি মডুলো অপারেটর ব্যবহার করে আমরা কিন্তু ভাগ শেষটা বের করতে পারি। ভাগ শেষ ধরো আমরা এখানে একটা রাফ করে নিই, ধরো 20 ভাগ 50 এমন কিছু একটা করি। তাহলে কত হবে বলো তো? 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 40। 50 না করি, ধরো আমরা 47 সংখ্যাটা নিলাম। তাহলে কি হবে? 20 2 বার 40 আর ভাগশেষ থাকে 7। তার মানে কি 47কে তুমি যদি 20 দিয়ে ভাগ করো তাহলে 7 থাকে। তার মানে এটার যদি পাইথন দিয়ে আমরা প্রকাশ করতে চাই তাহলে কি হবে? 47 মডুলো 20 ইকুয়ালস টু 7। তার মানে কি 47কে 20 দিয়ে ভাগ করলে তুমি ভাগশেষ পাবো 7। তো এটা আমরা এবার চেষ্টা করে দেখি। মানে আমি এমনি মানে তোমাদের মানে প্রমাণ করে দেখালাম যে আসলে এইভাবে আসলে জিনিসটা হবে। তো আমি ইনপুট হিসেবে দিব 47 আর 20, দেখবো যে 7 হয় কিনা। তো দেখো আমি যদি 47 ইনপুট দিই আর 20 ইনপুট দিই, সরি এই যে 47 আর 20 ইনপুট দিই, তাহলে কি পাবো আমরা? আমরা কিন্তু এ মডুলাস বি দিয়েছি, মানে এ মডুলো বি। তার মানে কি 47 মডুলো 20। তার মানে কি 47কে তুমি যদি 20 দিয়ে ভাগ করো তাহলে যে ভাগশেষটা পাবা সেটাই অ্যান্সার হিসেবে চলে আসবে। তো আমরা কিবোর্ডে করে দেখলাম, কিবোর্ড না হোয়াইট বোর্ডে করে দেখলাম, এটা হলো 7। তো দেখি এখানে কেমন আসে। এখানে আমি নাম্বার 2টাও ইন্টারপ্রেস করছি, এটা দেখো 7 চলে আসলো। কিন্তু এখানে যদি আমি আগে 20 আর পরে 47 দিতাম তাহলে কিন্তু সমস্যা ছিল। দেখো আমি যদি আগে 20 দিই আর পরে যদি আমি 47 দিই তাহলে দেখো কি আসে? তাহলে দেখো 20 আসে। কারণ কি? কারণ প্রথমে দেখো আমি এ হিসেবে কাকে ব্যবহার করলাম? 20। বি হিসেবে কাকে ব্যবহার করলাম? 47। তার মানে কি এবার এই ধরনের একটা জিনিস চলে এসেছে যে 47 মডুলাস 20 ব্যবহার করছিলাম আমরা আগে, কিন্তু যেহেতু আমি এ এর জায়গায় লিখেছি 20 আর বি এর জায়গায় লিখেছি 47 আর সি সমান লিখেছি এ মডুলাস বি, মানে 20 মডুলাস 47 এমন একটা এক্সপ্রেশন হয়ে গেছে এবার। তার মানে আগের বার 47 মডুলাস 20 ছিল, এবার হয়ে গেছে যে 20 মডুলাস 47 এমন হয়ে গেছে। তার মানে কি 20কে আমরা ভাগ করব 47 দ্বারা, মানে এইভাবে ভাগ করব। তো 47 দ্বারা যদি 20কে ভাগ করি তাহলে 0 বার যায় 0, উত্তরও কিন্তু হবে 0। আমরা কিন্তু অ্যান্সারও পাইছিলাম, উত্তর 0 হবে না, সরি, মানে ভাগশেষ থাকবে 20। তো আমরা কিন্তু ভাগশেষ 20ই পাইছিলাম, কারণ কি আমরা এ এর জায়গায় 20 আর বি এর জায়গায় 47 ব্যবহার করেছি। তো আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো যে আমরা কোনটা আগে আর কোনটা পরে ব্যবহার করছি, কারণ মডুলার ক্ষেত্রে প্রথম যেটা দিচ্ছ তুমি সেটা হলো ভাজ্য আর পরেরটা হলো ভাজক। আমি যদি একটু লিখে দিই,
দেখো আমি পরেরটাই যাচ্ছি। তো যখন তুমি মডুলো ব্যবহার করবা, এটা আমার আগের ভিডিওতে লেখা উচিত ছিল, তো তোমরা আশা করি বুঝতেই পেরেছো। এ মডুলো বি যদি আমি লিখি, তাহলে এটাকে আমরা বলবো ভাজ্য। ভাজ্য কি ভাজক কি এগুলো তো তোমাদের জানাই উচিত, তাই না? ক্লাস 5-এর জিনিস, ভাজ্য আর ভাজক। তার মানে কি, তুমি যে সংখ্যাকে ভাগ করবা সেটা হলো এ, মানে সেটা প্রথমে লিখবা, সেটা হলো ভাজ্য, আর যা দিয়ে ভাগ করবা সেটা হলো বি, সেটা হলো ভাজক। তাই তুমি যখন প্রথমে 47-এর পরে 20 লিখছিলে, তখন এই যে এইভাবে হচ্ছিল 47 মডুলাস 20, তার মানে 47-কে ভাগ করছিলে 20 দ্বারা, এই যে এইভাবে। আর যখন তুমি এই যে এইরকম দিয়েছো আগে 20 পরে 47, তখন হয়ে গিয়েছে 20 মডুলো 47। তার মানে কি, তার মানে শুরুতে ছিল 20, সেটা হয়ে গেছে ভাজ্য, পরে গেছে 47, সেটা হয়ে গেছে ভাজক। তো সেটা এরকম হয়ে গেছে, মানে 20 মডুলো 47, মানে 47 দিয়ে তুমি 20-কে ভাগ করছো এবার, যেটার অ্যান্সার মানে ভাগশেষটা 20 থাকে, তো তুমি কিন্তু 20 পেয়েছো। তো এইভাবে তুমি কিন্তু যে কোনো ধরনের ক্যালকুলেটর তৈরি করতে পারবা। আমি কিন্তু পাওয়ার দেখাইনি, মানে এ টু দি পাওয়ার বি এটা দেখাইনি, তো এটাও চলো দেখে ফেলি আমরা। পাওয়ারের চিহ্ন ছিল কিন্তু এমন, এই যে দুইটা স্টার চিহ্ন। তো এটা যদি এক্সিকিউট করি, এর জায়গায় যদি আমি লিখি ধরো 2 লিখলাম, বি এর জায়গায় 10 লিখলাম, তো 2 পাওয়ার 10 কত হয় বলো তো? 2 পাওয়ার 10 হয় 1024। তো দেখো এটা কিন্তু 1024.0, তার মানে কি 2 এর পাওয়ার 10, এই যে এই ধরনের 2 এর পাওয়ার 10 এই ধরনের হয়েছে। এটা কিভাবে লিখলাম আমরা? 2 ডাবল স্টার 10। তো আশা করি বুঝতে পারছো আমরা কিভাবে ইনপুট ফাংশন ব্যবহার করে বিভিন্ন রকম ক্যালকুলেটর তৈরি করছি। শুধু ক্যালকুলেটর না, আমরা কিন্তু যে কোনো কিছুই তৈরি করতে পারি। যেমন ধরো আমরা নেম ইকুয়ালস টু ইনপুট, এখানে ইনপুট লিখে দিলাম, ইনপুট। এবার ধরো যে আচ্ছা, ইনপুটের এখানে ধরো আমি একটা শিরোনাম দিয়ে দিচ্ছি এখানে, তো এটাও আমার কিবোর্ড দিয়ে লেখা লাগবে। আচ্ছা, তো এর মধ্যে যদি আমি লিখে দিই, আচ্ছা সরি একটু, এই যে এখানে যদি আমি শিরোনাম হিসেবে দিয়ে দিই যে ইন্টারিয়র নেম, তুমি যে কোনো কিছু এখানে দিতে পারো, বুঝতে পারছো? এখানে যাই দিবা সেটা এখানে প্রদর্শন হবে, মানে ইনপুট হওয়ার আগে সেটা আগে প্রদর্শন হবে, ইন্টারিয়র নেম। তারপর যদি আমি একটা কোলন দিয়ে স্পেস দিই, আর যদি আমি এক্সিকিউট করি, তাহলে দেখো ইন্টারিয়র নেম চলে আসবে। তো সেটাকে আমি নেম ভেরিয়েবলের মধ্যে রাখলাম। আর এবার যদি আমি দিই এই জিনিসটা, যে এটা নিয়ে তুমি তো যে কোনো কিছু করতে পারবো, তাই না? তো এটা দেখিয়েছি, এখন না দেখলেও সমস্যা হতো না। প্রিন্ট নেম, এই যেমন একটা জিনিস, পিটা বড় হাতের হয়ে গেছে, এটা আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, তো এটা দেখানোর উদ্দেশ্য হলো যে তুমি ব্র্যাকেটের মধ্যে যে কোনো কিছুই লিখতে পারো, সেটা এখানে প্রদর্শন হয়ে যাবে। তো ইন্টারিয়র নেমে আমি যদি এখানে রূপম লিখি আর ইন্টারে প্রেস করি, তাহলে দেখো রূপম প্রিন্ট হয়ে গেল। তো স্ট্রিং নিয়েও তুমি কিন্তু কাজ করতে পারো, এখানে নেমের আগে আরো কিছু লিখে দিতে পারতে। তো সেটা আমরা আলাদা একটা ভিডিও নেবো যে কিভাবে আমরা স্ট্রিং নিয়েও কাজ করতে পারি। এখানে দেখো এটা তুমি লিখতে পারতে, যে তুমি ধরো ওয়েলকাম কথাটা লিখে দিতে পারতে, ওয়েলকাম দিয়ে এখানে তুমি একটা, আমি যদি একবার কিবোর্ড থেকে দেখি এটা, এইভাবে, আর এখানেও এভাবে দিয়ে দিতে। আচ্ছা সরি, এটাও এইভাবে যদি আমি ডাবল কোটেশনে দিয়ে দিই, এই যে এভাবে দিতে পারতে, আর এখানে একটা কমা দিতে পারতে, এই যে এভাবে দিয়ে দিলে তোমার কিন্তু, আমি যদি এবার আমার নাম লিখি রূপম, তারপরে ইন্টারপ্রেস করি, তাহলে দেখো ওয়েলকাম রূপম প্রিন্ট হয়ে গেল। তার মানে কি, আমি যে ইনপুট দিলাম সেটার সাথে আরো কিছু যুক্ত করে তুমি কিন্তু প্রিন্ট করতে পারলে। তো এটা নিয়ে, এটা কিন্তু স্ট্রিং নিয়ে কাজ মূলত, তাই না? আমি স্ট্রিং ইনপুট দিলাম, তুমি সেটার সাথে স্ট্রিং যোগ করে টরে এখানে প্রিন্ট করলে। তো স্ট্রিং নিয়ে আমরা আলাদা একটা ভিডিও দেবো, সেখানে কিন্তু স্ট্রিং দিয়ে আমরা কত কি করতে পারি সবকিছু কিন্তু দেখতে পারবো। তো মূলত দেখানোর উদ্দেশ্য হলো ইনপুট ফাংশন দিয়ে তোমরা আরো কি কি করতে পারছো। তো
এবার আমি এমন একটা প্রজেক্ট দেখাবো যেটা দেখে সত্যিই তোমরা একটা ফিল পাবা যে আসলে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা কিন্তু অনেক ভালো ভালো কাজ করতে পারছি। তো তোমরা ভিডিওটা পজ করে চেষ্টা করতে পারো। তো এবার আমরা একটা প্রজেক্ট বানাবো। সেই প্রজেক্টটা হলো এমন একটা প্রোগ্রাম রচনা করো যেটা ইনপুট হিসেবে ডিগ্রি সেলসিয়াস এককে টেম্পারেচার নেবে, মানে তাপমাত্রা, আর আউটপুট হিসেবে প্রিন্ট করবে হলো ডিগ্রি ফারেনহাইট এককে টেম্পারেচার। তার মানে কি, ধরো আমি 20 ডিগ্রি সেলসিয়াস ইনপুট দিব বা শুধু 20 ইনপুট দিব, সেটা একক হবে ডিগ্রি সেলসিয়াসে, আর তোমাকে প্রিন্ট করতে হবে যে সেটা ডিগ্রি ফারেনহাইট এককে কত, বা তুমি কেলভিনেও করতে পারো, কেলভিন এককে টেম্পারেচার কত মানে কেলভিন এককেও করতে পারো। তো এভাবে কোনো কিছু রূপান্তরের প্রোগ্রাম রচনা করতে পারো কিনা দেখো তো। আরো কিছু ধরো যুক্ত করে দিই এখানে। হ্যাঁ, এটা একটু ঠিক করে দিচ্ছি। আচ্ছা, তো আরো কিছু তুমি কিন্তু করতে পারো, শুধু যে এই ধরনের কাজই করতে হবে এমন না। ধরো এমন কিছু দেওয়া থাকলো যে কোনো একটা বর্গের বাহু দেওয়া আছে, বর্গের বা ধরো বর্গেরই বাহু ইনপুট হিসেবে দেওয়া আছে, আর তোমার আউটপুট হিসেবে দিতে হবে হলো বর্গের ক্ষেত্রফল। ক্ষেত্রফল দিতে পারো, বা পরিসীমা দিতে পারো, বা কর্ণের দৈর্ঘ্য দিতে পারো, মানে যে কোনো কিছু। ধরো তোমাকে দেওয়া থাকলো যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলো, ব্যাসার্ধ, আর তুমি সেটার পরিধি আর ক্ষেত্রফল আউটপুট হিসেবে দিয়ে দিলে। তো এই প্রোগ্রামগুলো কিভাবে রচনা করবা, তো এতক্ষণে যা শিখেছো সেখান থেকে কিন্তু পেরে যাওয়া উচিত। তারপরে আমি কয়েকটা দেখাচ্ছি। ধরো আমি এটা দেখাচ্ছি, ধরো বৃত্তের ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল কিভাবে করব সেটা যদি আমি দেখাই তোমাকে। তো ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি, তো আমি আর নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ইনপুট নিতে চাচ্ছি। সেটা কেমন, তো ধরো আমি একটা ইনপুট নিয়ে নিচ্ছি, INPUT ইনপুট। এখান থেকে আমি ধরো ইনপুট নিয়ে নিলাম। আচ্ছা, তো এই যে একটা ইনপুট নিলাম, আর এই ইনপুটটা যেহেতু আমি আর মানে তো ব্যাসার্ধ, এখানে তো আমি যে কোনো রকম সংখ্যাই চাইবো, তাই না? তাই আমি একটা ফ্লোট হিসেবে এটাকে নিচ্ছি। ফ্লোট, এখানে আমি একটা ব্র্যাকেট আর লাস্টে একটা ব্র্যাকেট। তো ফ্লোট হিসেবে আমি একটা ইনপুট নেব, আর সেখানে আমি লিখে দেব, এখানে আবার আমার এই কাজটা করতে হবে। তো এখানে যদি আমি লিখে দিই যে ইন্টার, ব্যাসার্ধের ইংলিশ হলো রেডিয়াস, ইন্টার রেডিয়াস, এই যে হয়ে গেছে। তো এখানে আমি আর একটা কোলন যুক্ত করে একটা স্পেস দিতে পারি, যাতে সুন্দর দেখা যায়। দেখো, ইন্টার রেডিয়াস একটা সুন্দর একটা মানে সেকশন তৈরি হয়ে গেল। তো এবার আমি কি করবো বলো তো, এই রেডিয়াস ব্যবহার করে তুমি এবার ক্ষেত্রফল, পরিধি এগুলো করতে পারবা না। তো আমার মনে হয় তোমাদের শেখানো লাগবে না যে পরিধিকে সি দিয়ে প্রকাশ করা যায়, সি ইকুয়ালস টু 2πr, এটা তো তোমরা অলরেডি জানো। আর ক্ষেত্রফলকে এরিয়া দিয়ে যদি প্রকাশ করি, ক্যাপিটাল এ দিয়ে, সেটা হবে পাই আর স্কয়ার, তাই না? এইভাবে। কিন্তু তোমরা তো এইভাবে তো প্রকাশ করতে পারবা না, তাই না? তো পাইথনের ভাষায় এটা কিভাবে প্রকাশ করবা, আমরা যে অ্যারিথমেটিক অপারেটরগুলো ইউজ করেছিলাম, এখানে কিন্তু গুণ আছে, তুমি এখানে গুণ না দেখালে কিন্তু হবে না, গুণ কিন্তু দেখানো লাগবে। তো তাহলে কি হবে, এটা সি ইকুয়ালস টু হবে 2 গুণ পাই। তো এখানে কি এভাবে পাই লিখবা? পাই বলে পাইথনের মধ্যে কিন্তু কিছু নেই, তাই তুমি আলাদা একটা মান ধরে নিতে পারো যে পাই ইকুয়ালস টু 3.1416, অথবা তুমি এখানে একবারে মান বসাতে পারো 3.1416। তো এখানে ধরো আমি পাই নামক একটা আলাদা ভ্যারিয়েবল তৈরি করলাম, যার মান হলো 3.1416, আর এখানে আমি পাই লিখলাম। তার সাথে গুণ করব যে আরটাকে আমি ইনপুট হিসেবে নিয়েছি। এটা হলো পাইথনের মাধ্যমে প্রকাশ, মানে পাইথন যে নিয়ম বেঁধে দিয়েছে আমাদের, সেই নিয়মের মাধ্যমে এই সূত্রটার প্রকাশ। আর যদি আমি এরিয়াতে আসি, এরিয়া ইকুয়ালস টু কি, পাই আর স্কোয়ার। তো পাই নামক আমাদের একটা ভ্যারিয়েবল আছে, যেটার মান কিন্তু 3.1416 অ্যাপ্রক্সিমেটলি। এটা তুমি আরও বেশি বাড়াতে পারো, 159 বা যাই হলো, এ পর্যন্ত ঠিক আছে। তো পাই ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ারের জায়গায় তুমি আর ইন্টু আর লিখতে পারো, তুমি এইভাবেও করতে পারো। আর লেখার পরে
পাওয়ার কিভাবে দেয় বলো তো? পাওয়ার হিসেবে 2 আছে, পাওয়ার দেয় হচ্ছে দুইটা স্টার চিহ্ন। এভাবে তুমি দিতে পারো, যেভাবে ইচ্ছা দিলেই হচ্ছে। মানে পাইথন যে নিয়মটা তোমাকে দিয়ে দিয়েছে, যে অ্যারিথমেটিক অপারেটর গুলো দিয়ে দিয়েছে, সেইগুলো ইউজ করে তোমাকে করতে হবে। তুমি পাশাপাশি যদি 2 পাই লিখে দাও তাহলে হবে না। যদি তুমি পাশাপাশি কোনো কিছু লিখে দাও, ধরো এ বি লিখে দিলে পাশাপাশি, এটা কিন্তু গুণ বোঝাবে না। যদি গুণ বোঝাতে হয় তাহলে অবশ্যই গুণ চিহ্নটা ইউজ করতে হবে, পাইথনের যে গুণ চিহ্নটা আছে। তো বুঝতে পারছো? ধরো আমি দুইটাই প্রকাশ করব, ধরো পরিধিও প্রিন্ট করব আর ক্ষেত্রফলও প্রিন্ট করব, তাহলে এখানে কি লিখবো? আচ্ছা, তো এখানে আমি পরিধি হিসেবে সি কে বেছে নিলাম। প্রথমে আমি ধরে নিই যে পাই ইকুয়ালস টু, ধরো আমি পাই নামক একটা আলাদা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, যেটার মান হবে 3.1416। আচ্ছা, এখানে 7476 হয়ে গেছে। আচ্ছা, আমি এটা ম্যানুয়ালি লিখছি 3.1416। আচ্ছা, এটা আমি একটা আলাদা ভ্যারিয়েবল ধরে নিলাম। আমি যদি একবারে মানও ব্যবহার করতাম তাও সমস্যা নেই, কিন্তু আমি একটু সুন্দর করতে চাচ্ছি প্রোগ্রামটা। তো এবার আমরা পরিধি লিখবো। পরিধিকে আমরা সি দিয়ে প্রকাশ করছি, সি ইকুয়ালস টু 2 ইন্টু পাই ইন্টু আর। তাহলে আমি কি লিখবো? 2 ইন্টু পাই ইন্টু আর। এই যে হয়ে গেছে। কিন্তু এটাকে একটু সুন্দর করে প্রকাশ করতে পারো, একটা স্পেসও দিতে পারো যদি চাও, তো আমি আর দিচ্ছি না। তো এভাবে আমি এটাকে ইউজ করলাম। আর ক্ষেত্রফলকে আমি এরিয়া দিয়ে প্রকাশ করলাম, বা তুমি এরিয়া লিখে দিলেও কিন্তু সমস্যা নেই, আমি একটু শর্টে রাখছি। এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে আমি কি লিখব? এখানে লিখব পাই, তারপরে গুণ করব, তারপরে আমি ব্র্যাকেটের মধ্যে আর স্কোয়ার লিখছি, এই যে এইভাবে। তো এটা কিভাবে হলো বুঝতেই তো পারছো। আচ্ছা, এটা একটু, এটা আমি ঠিক করে দিচ্ছি পাই আর স্কোয়ার। তো এটা কি কারণে এমন লিখলাম? পায়ের সাথে আর স্কোয়ার গুণ আকারে আছে, আর আর স্কোয়ার মানে তো আর এর পাওয়ার 2, তো পাওয়ার আমরা প্রকাশ করি ডাবল স্টার দিয়ে। তো এই পর্যন্ত যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু অনেক কিছু শিখে ফেলেছো। এবার যদি আমি পরের লাইনে গিয়ে এই দুটো প্রিন্ট করি, তাহলে আমি এবার প্রিন্ট করতে পারবো নিশ্চয়ই, তাই না? আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট, একটু টাইম দাও, প্রিন্ট, এখানে যদি আমি সি প্রিন্ট করি, আর পরের লাইনে গিয়ে যদি আমি এরিয়াটা প্রিন্ট করি এ, এখানে। আচ্ছা, তো এই পর্যন্ত যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু অনেক কিছু শিখে ফেলেছো। দেখো আমি কি করলাম, বৃত্তের ব্যাসার্ধকে আমি আর এর মাধ্যমে প্রকাশ করছি। তো আর নামক একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, সেখানে একটা ইনপুট নিব। তো সেই ইনপুটটা হলো রেডিয়াস, মানে বৃত্তের ব্যাসার্ধ। তো সেটাও আমি কিন্তু লিখে দিয়েছি ইন্টার রেডিয়াস, তার মানে ব্যাসার্ধকে ইনপুট নিতে বলছি আমি। তো এটা যখন আমি এক্সিকিউট করব, দেখো এখানে এই সেকশনটায় আমি একটা মান ইনপুট দিতে পারবো। তো তুমি এখানে টাইপ কাস্টিং করে ফ্লোট দিয়ে দিয়েছো, তার মানে কি আমি এখানে একটা সংখ্যা ইনপুট দিব, মানে আমাকে দেওয়া লাগবে একটা সংখ্যা। তো সংখ্যা দেওয়ার পরে তোমার তো পাইথনের মধ্যে পাই নামক কোনো ভ্যালু নেই, তাই তুমি একটা আলাদা করে একটা ভ্যারিয়েবল ধরে নিলে, যেটা হলো পাই, যেটার মান দিয়ে দিলে 3.1416। তো পরিধির সূত্র তোমরা জানো, পরিধি হলো 2 পাই আর, ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। সেটাকে আমরা পাইথনের যে অপারেটরগুলো আছে সেইগুলোর মাধ্যমে লেখার চেষ্টা করলাম, এই যে এইভাবে 2 গুণ পাই গুণ আর। তো গুণ চিহ্ন হলো একটা স্টার চিহ্ন পাইথনের ভাষায়, আর ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। তো পাই গুণ আর স্কোয়ার, এটাকে তুমি এইভাবে লিখতে পারতে, মানে পাই পাই ইন্টু আর ইন্টু আর, এটা মানে তো পাই আর স্কোয়ার, তাই না? মানে পায়ের সাথে দুইটা আর গুণ, তো যেভাবেই হোক লিখলেই হবে। আর তারপর আমরা কি করলাম, পরিধিটাকে আমরা প্রিন্ট করলাম আর ক্ষেত্রফলটাকে প্রিন্ট করলাম। তো এবার ধরো আমি যে কোনো একটা ব্যাসার্ধ দিয়ে দিই, ধরো 5 ব্যাসার্ধ দিলাম। এবার যদি আমি ইন্টারে প্রেস করি, তাহলে একটু সমস্যা হয়ে গেছে। তো সমস্যাটা কি একটু দেখি, পাই ইজ নট ডিফাইন্ড। ও আচ্ছা, দেখো এখানে কিন্তু আমি ছোট একটা ভুল করে ফেলছি। এখানে দেখো পিটা কিন্তু বড় হাতের হয়ে গেছে, এখানে পিটা কিন্তু ছোট হাতের দিতে হবে। এবার দেখো কাজ হবে না, এ ধরনের ছোট ছোট ভুলে কিন্তু আমাদের হয়। তো দেখো আমি যদি এবার 5 ইনপুট দিই আর ইন্টার প্রেস করি, তাহলে দেখো মান কিন্তু চলে এসেছে। তোমরা ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো, আমি তোমাদেরকে একটা ক্যালকুলেটরে দেখাচ্ছি, একটু চেক করে।
আচ্ছা, আমি কিন্তু একটা ক্যালকুলেটর নিয়ে আসলাম তোমাদের জন্য। তো ক্যালকুলেটরে দেখো আমি কিন্তু দেখাবো এবার 2 গুণ 3.1416 ইন্টু আমি যে এইটা ইনপুট দিলাম আর সেটা হলো 5। দেখো আমি যদি এই যে শিফট দিয়ে প্রেস করি, তোমাদের যে ক্যালকুলেটর আছে সেখান থেকে করে দেখবা। দেখো একটা অ্যান্সার এসলো 31.416। দেখো এখানে কিন্তু তাই অ্যান্সার এসেছে, তার মানে কি আমাদের কোডটা কিন্তু একদম ঠিক আছে। তার মানে পরিধিটা আমরা সঠিকভাবে করলাম। এবার আমরা পাই আর স্কোয়ার করে দেখবো। পায়ের মান আমরা 3.1416 ধরেছি। তুমি যদি 2 অঙ্ক পর্যন্ত ধরো, এই যে 3.14 পর্যন্ত, তাহলেও হবে। দেখবা বেশিরভাগ কোডিং শেখার বইতে 3.14 দিয়ে করা। তো তুমি আরো অ্যাকুরেট করার জন্য 16 দিতে পারো। তো পাই তার সাথে আর স্কোয়ার, তো সেটা আমরা কিভাবে দিয়েছি, আর এর উপর পাওয়ার 2 দিয়েছি। তার মানে কি আর ইনপুট দিয়েছি 5, তার মানে কি 5 তার পাওয়ার হবে 2। তো এটা যদি আমি গুণ করে দিই তাহলে দেখো এটার যদি আসল মান আমি দেখাই, তো দেখো এটা হলো 78.54। তো এখানে এসেছে 54 আর এখানে এসেছে 539999। তার মানে কিন্তু এটাও কিন্তু ঠিক আছে, বুঝতে পারছো? 539999 মানে হলো 78.54। তো এখান থেকে তুমি কিন্তু স্ট্র্যাটেজিটা বুঝলে যে কিভাবে কোনো একটা ক্যালকুলেটর বা কোনো একটা সমস্যা সমাধান করার জন্য ইনপুট নিয়ে আমরা কোনো একটা কোড তৈরি করব। এবার তুমি কিন্তু এই ধরনের যে কোনো কোডই করতে পারো যদি তুমি এই জিনিসটা ভালো করে বুঝতে পারো। কি করবো, আমরা যেই চলকটা আমাদের লাগবে, যেটার মান লাগবে, সেটা আমরা ইনপুট হিসেবে ইউজারের কাছে ছেড়ে দেবো যে আমরা যে কোনো একটা মান নিয়ে কাজ করব। ধরো আমি আরেকবার এক্সিকিউট করছি, এখানে আমি অন্য একটা মান দিলাম, ধরো আমি 3 দিলাম। এটা যদি আমি ইন্টারে প্রেস করি তাহলে দেখো এগুলো মান পেলাম। তো তার মানে কি আমি বাইরে থেকে ইনপুট দিতে পারবো এমন একটা চলক তুমি ধরে নিবা। সেটা আমি ধরে নিয়েছি ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ আমি আলাদা আলাদা ইনপুট দিলে পরিধির ক্ষেত্রফল আলাদা আলাদা আসবে, বুঝতে পারছো? আর এখান থেকে আমরা যে সূত্রগুলো প্রয়োগ করব, 2 পাই আর এ সমান পাই আর স্কোয়ার, এগুলো আমরা পাইথনের যে অপারেটরগুলো আছে সেইগুলোর মাধ্যমে লিখব। এটা অবশ্যই অ্যাকুরেট হতে হবে, না হলে কিন্তু এরর দেখাবে। ধরো আমি এখানে পাইয়ের পরে এই গুণ চিহ্নটা ধরো দিতে ভুলে গেলাম, কারণ তোমরা জানো যে নর্মাল ম্যাথমেটিক্সে দুইটা পাশাপাশি লিখলে কিন্তু হয়ে যায়। তো এটা কিন্তু অনেকের ক্ষেত্রে গুলিয়ে যায়। যদি আমি এভাবে লিখি তাহলে কিন্তু ইরর দেখাবে। ধরো আমি এখানে একটা ইনপুট দিলাম, এটা কিন্তু ইরর দেখাবে। তো কি কারণে ইরর? কারণ দেখো যদি তুমি গুণ চিহ্ন ব্যবহার না করো তাহলে পাইথন দেখবে পুরো অংশটাই হলো কোনো একটা নাম। তো দেখো পির হয়ে গিয়েছে নাম, কিন্তু পাই আর এই কথাটা একসাথে করে কিন্তু পিআইআর হয়ে গেছে। দেখো এখানে পিআইআর ইজ নট ডিফাইন্ড দেখা যায়। তার মানে কি পিআইআর বলতে এমন কোনো কিছু নেই। তার মানে এদের মাঝে তোমাকে অবশ্যই গুণ চিহ্ন ইউজ করতে হবে, সেটা হলো একটা স্টার। তো গুণ চিহ্ন দিতে কখনোই ভুলবা না। তো এবার যদি এক্সিকিউট করি তাহলে কিন্তু হয়ে যাবে সঠিকভাবে। যদি ইন্টারে প্রেস করি, এই যে দেখো। তো এখান থেকে তুমি কি শিখলে, আমি তোমাকে একটা কোড লিখে দেখিয়ে দিলাম যে তুমি কিভাবে এগুলো করবা। ব্যাসার্ধ থেকে পরিধি আর ক্ষেত্রফল। এবার কিন্তু তুমি বর্গের বাহু থেকে ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণের দৈর্ঘ্য সবকিছুই করতে পারবা। ইনপুট যদি ডিগ্রি সেলসিয়াসে হয়, আউটপুট ডিগ্রি ফারেনহাইটে করতে পারবে। এটা কিভাবে করবে একটু হিন্ট দিয়ে দিই। ইনপুট হিসেবে তুমি সি ইনপুট নিলে, ধরো সেটা থেকে তুমি একটা ইনপুট নিবা, সেটা টেম্পারেচার ইনপুট দেবো আমি বাইরে থেকে ডিগ্রি সেলসিয়াস এককে। তুমি ডিগ্রি ফারেনহাইটে কীভাবে নিবা? তোমাদের ক্লাস 9-এ একটা সূত্র ছিল, তোমরা অবশ্যই জানো সেটা। সেটা হলো C/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9। তো তোমার লাগবে তো এই এফ। তাহলে তুমি আগে নিজে ম্যাথ করে নির্ণয় করে নাও যে এফ সমান আসলে কি হয়। দেখো F মাইনাস 32 কিন্তু হচ্ছে 9C/5। আর এখান থেকে তুমি যদি আরেকটা গাও তাহলে F ইকুয়ালস টু হবে 9C/5 প্লাস 32। তো এটাকে যদি তুমি প্রকাশ করার চেষ্টা করো পাইথনের মাধ্যমে তাহলে এটা এমন হবে। দেখো এটা হবে F ইকুয়ালস টু 9C/5, পাশাপাশি তো লিখতে পারবে না, 9 ইন্টু সি লিখা লাগবে। তার মানে এভাবে 9 গুণ সি। পুরোটুকুকে যেহেতু 5 দিয়ে ভাগ করা হয়েছে তাই তুমি চাইলে এখানে একটা ব্র্যাকেট দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এই ক্ষেত্রে দেওয়াই ভালো নর্মালি, কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে ব্র্যাকেট দেওয়াটা আসলে ম্যান্ডেটরি হয়ে যায়। কিন্তু গুণ ভাগের ক্ষেত্রে দেখো যে এখানে গুণ ভাগ ছাড়া আর কিছু নেই, তাই ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, কিন্তু ব্র্যাকেট দেওয়া উচিত। কারণ তুমি দেখছো পুরোটুকুকে 5 দিয়ে ভাগ করা হচ্ছে, তার মানে পুরোটুকুকে তুমি একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দাও যাতে ভুল না হয়। তো এখানে 9C না থেকে যদি 9+C/5 থাকতো তাহলে কিন্তু ব্র্যাকেট দেওয়া একদম ম্যান্ডেটরি হয়ে পড়তো, কারণ কি 9+C পুরোটুকুকে তুমি 5 দিয়ে ভাগ করছো। তো এইভাবে দেওয়া লাগতো 9+C তারপরে বাই 5 এমন দেওয়া লাগতো। এখানেও তুমি তাই দিয়ে দাও, সমস্যা নেই। যদি তুমি অত বেশি বুঝতে না চাও তাহলে
তুমি নর্মালি কাজ করো, যখনই দেখবা যে পুরোটুকু অংশকে কোনো কিছু দিয়ে ভাগ বা গুণ বা কিছু একটা করা হলো, তখন তুমি পুরোটুকুকে ব্র্যাকেট দিয়ে আটকে দিবা যাতে ভুল না হয়। তো পুরো 9c-টাকে আমি ব্র্যাকেটে আটকে ফেললাম 9 গুণ c দিয়ে, সেটাকে 5 দিয়ে ভাগ, তাই আমি 5 দিয়ে ভাগ করব। আর এবার তার সাথে প্লাস, এখানে তুমি আরেকটা ব্র্যাকেট দিতে পারো যেহেতু পুরো অংশের সাথে 32 আছে। তো তুমি যদি এখানে ব্র্যাকেট দেওয়া না দেওয়া এগুলো যদি ভুল করো তাহলে কিন্তু হবে না। তো এটা ম্যাথমেটিক্সের জিনিস, আমরা এটা নিয়ে অত বেশি কথা বলছি না। তো 9c/5 তার সাথে প্লাস 32। তো এ পর্যন্ত তো কারো সমস্যা নেই, তাই না? এটা অবশ্যই বোঝা উচিত। এটা 6-7-এর ম্যাথের লজিক বলা যায় যে কোন জায়গায় ব্র্যাকেট দেওয়া লাগবে, কোন জায়গায় দেওয়া লাগবে না। ইভেন 6 না, ক্লাস 4-5 থেকেই পারা উচিত। তো অনেকে এটা ভুল করে, তাই তোমাদের সতর্কতার সাথে এটা করতে হবে। তো এভাবে যদি তুমি 9 × c/5 প্লাস 32 এভাবে যদি তুমি এফ লিখে দাও, তারপরে যদি তুমি এফটাকে প্রিন্ট করো, তাহলে কিন্তু তোমার কাজ হয়ে যায়। তো এটা আমি করে দিব না, এটা তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু তোমাদের সবার কমেন্টই দেখব। তো এটা অবশ্যই চেষ্টা করবো, তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। তো ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন, ফারেনহাইট থেকে সেলসিয়াস, ফারেনহাইট থেকে কেলভিন, তারপরে এই পাশে এই যে আরও আছে বর্গের বাহু থেকে ক্ষেত্রফল। তুমি আরও যে কোনো রকম প্রশ্ন কিন্তু নিজেই তৈরি করতে পারো চাইলে, মানে এরকম সূত্র রিলেটেড যে কোনো কিছু। তোমাদের ম্যাথ বা ফিজিক্সের বিভিন্ন অঙ্ক থাকে না, আমি আরেকটা স্লাইড নিয়ে পুরোটা মুছে দিচ্ছি। ধরো তোমার ম্যাথ বা ফিজিক্সে কোনো একটা অঙ্ক টঙ্ক কিছু একটা আছে, ধরো যে কোনো কিছু, ধরো এস সমান ভিটি, আমি একটা সহজ সূত্রই দিলাম। তাহলে কি, ধরো তুমি একটা প্রজেক্ট তৈরি করলে যেখানে মানে যারা ফিজিক্স পড়ছিলে আর কি, মানে গতির অধ্যায়ের যেই সূত্র, এটা তো জেনারি কথা, তোমাদের তোমাদের তো সায়েন্স আর্টস কমার্স আলাদা ছিল না, তাই তোমরা অবশ্যই বুঝতে পারবা। বা আমি আচ্ছা এটাই দিই, সবাই তো এটা পড়েছো। তো এস সমান ভিটি সূত্রে ধরো তোমার প্রশ্নে এস দেওয়া আছে আর ভি দেওয়া আছে, তোমাকে টাইম জানতে চেয়েছে। তো এটা কিন্তু এখন আর শুধু খাতা কলমের প্রশ্নে আবদ্ধ নেই, তুমি কিন্তু এটাকে প্রোগ্রামের মাধ্যমে রূপান্তর করতে পারো। কিভাবে? এস সমান একটা ইনপুট নিবা, ভি সমান একটা ইনপুট নিবা, সেখান থেকে কিন্তু তুমি টাইমটাকে বের করে সেটা কিন্তু প্রিন্ট করতে পারবা। তো টি সমান কি, আসলে এখান থেকে কি পাচ্ছ, টি সমান s/v, তাই না? তো পাইথনের ভাষায় লিখলে এইভাবে s/v। এখান থেকে কিন্তু তুমি টেকনোলজির মাধ্যমে বা প্রোগ্রামের মাধ্যমে কিন্তু কোনো একটা সমস্যার সমাধান করতে পারছো। তো এইভাবে তুমি কিন্তু নিজের মতো করে প্রশ্ন তৈরি করে বা সমস্যা তৈরি করে সেটা কিন্তু প্র্যাকটিস করতে পারো। তো এটাই ছিল ইনপুটের ভিডিও। তো ইনপুট ফাংশনের যা যা ছিল সবই তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম। ইনপুট দিয়ে আমরা কোনো ডেটা ইউজারের থেকে নিজেদের কাছে নিই, তারপর সেটা দিয়ে বিভিন্ন রকম কাজ করি। তো ইনপুটের ভিতরে যে জিনিসটা থাকে সেটা আমরা স্ট্রিং হিসেবে লিখি একটা শিরোনামের জন্য, মানে ইউজারকে জানিয়ে দেওয়ার জন্য যে আমরা তার থেকে কি চাচ্ছি। এই যে এখানে ইন্টার রেডিয়াস লিখছিলাম, ইন্টার রেডিয়াসের বাংলা হলো ব্যাসার্ধকে, মানে ব্যাসার্ধ দাও বা ব্যাসার্ধ লেখো, এমন কিছু একটা। তো এখানে তুমি অবশ্যই একটা স্ট্রিং লিখবা, এটা মনে রাখতে হবে। তারপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমি যে ইনপুট দিব সেটা দিয়ে যদি তুমি কাজ করতে চাও তাহলে সেটাকে অবশ্যই একটা ভ্যারিয়েবলে রাখতে হবে। তারপরে যদি তুমি কোনো ম্যাথমেটিক্যাল কাজ করতে চাও তাহলে অবশ্যই টাইপ কাস্টিং করা লাগবে, এটাও মনে রাখা উচিত। কারণ এটা তো অবশ্যই মনে রাখতে হবে যে শুধুমাত্র এই ইনপুট অংশটুকু, এই যে এই অংশটুকু, এই যে এটা একটা স্ট্রিং হিসেবে ডেটা ইনপুট নেয়। যদি তুমি অন্য কিছু চাও তাহলে টাইপ কাস্টিং করা লাগবে। তারপরে তোমরা যখন সেটা দিয়ে গাণিতিক সূত্র প্রয়োগ করবা, বিভিন্ন ক্যালকুলেশন করবা, তখন অ্যারিথমেটিক অপারেটর ইউজ করতে হবে। মানে নর্মালি লিখলে হবে না, অপারেটরগুলো ইউজ করে সঠিকভাবে লিখতে হবে, সূত্র প্রয়োগও সঠিকভাবে করতে হবে, তারপরে তোমরা প্রিন্ট করবা। তো এইভাবে কিন্তু তোমরা যে কোনো গাণিতিক সমস্যা বা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু এইভাবে একটা প্রোগ্রামের মাধ্যমে লিখতে পারো। তো এই ভিডিওটা করার পর তোমাদের বইয়ে ম্যাথ রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে বা বিভিন্ন কাজ আছে দেখবে ব্যবহারিক কাজ, সেগুলো প্র্যাকটিস করতে পারো। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি কাজে লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে পারো, কমেন্টে জানাতে পারো ভিডিওটা কেমন লেগেছে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর আমাদের সাথে থাকতে পারো সাবস্ক্রাইব করার মাধ্যমে, যাতে আমরা আমাদের কমিউনিটিটা বড় করতে পারি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।